একটু না মানুষকে সম্মান দিতে শেখো, মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শেখো। আমার মাইক্রোফোনটা যে তোমার জামায় আটকে থাকলো এবং তুমি কিচেনে বসে যে যে কথাগুলো বলতে লাগলে, সেই কথাগুলোর মধ্যে এই টার্মগুলো খুব ইনসাল্টিং এবং খুব দুঃখজনক। কি করে এখানে আসতে হবে সমস্ত কিছু বলে দেবো। আমি চলে এসেছি গীতাস কিচেনে। আমি আজকে খুঁজে খুঁজে গীতাস কিচেনে এসেছি। কেন গীতাস কিচেনে এসেছি জানাবো সব কিছু। হ্যালো, আই এম জয়, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি গীতাস কিচেনে। একটু আগেই বললাম চলে এসেছি, তার একটা কারণ আছে। আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে গীতাস কিচেনের প্রোপ্রাইটার অর্ঘ্য সাহা। আমি একটু অর্ঘ্যর সঙ্গে দিয়ে একটা কথা বলতে চাই। যে কোনো প্রফেশনের পেছনে, যে কোনো কিছু লাইফের যে কোনো অ্যাসপেক্টের পেছনে থাকে একটা যুদ্ধ। অর্ঘ্যর যুদ্ধটা একটু অন্যরকম। অর্ঘ্যর যুদ্ধটা কি আমি অর্ঘ্যর মুখ থেকে সংক্ষেপে শুনতে চাই। অ্যাকচুয়ালি এটা আমার বাবা আর মায়ের দোকান। তারা 20 বছরের উপর থেকে এই দোকানটা করতো। তো তখন আমরা আমার ছোট ভাই আছে 9 বছরে। তো দোকানটা ভালোই চলছিল। এই যে আমার শেফ আছে, সে তখনকারই শেফ, আমার মায়ের কাছ থেকে ছোট বয়স থেকে করতো। বেশ। তো আজ থেকে 3.5 বছর আগে আমার মা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। মানে আমরা লড়াইয়ে খুব কমই সময় পেয়েছিলাম, 15 দিনের মতো। 15 দিনের মাথায় ধরা পড়ে, 15 দিনের মাথাতেই মানে একদম লাস্ট স্টেজ ছিল। স্টেজ অনেক সেকেন্ড মতো ছিল, কিন্তু এই মায়ের সাথে সাথে নিউরো প্রবলেমও হয় একসাথে। দুটো একসাথে আমরা করতে পারি। অনেকে যুদ্ধ করেছিলাম যতটা সাধ্য ছিল। নেট আমাদের কাছে আর ফিরে আনতে পারিনি। তো সেখান থেকে মা চলে যায়, তারপর দোকানটা বন্ধ হয়ে গেছিল। এবার তখন আমাদের পড়াশোনার খুব প্রবলেম হচ্ছিল, যেমন ঘরের সংসার যেখানে দুজন মিলে ডিভাইড করে চালাচ্ছিল, সেখানে বাবার ওপর একার উপর পুরো চাপ এসে পড়ে। তখন থেকে আমিও পড়াশোনা করি। আমি মাধ্যমিক দিলাম, মাধ্যমিক দেওয়ার পর এইচএস দিলাম যথারীতি। একটা ভালো বলবো না, আমি অ্যাভারেজ স্টুডেন্ট। আমি 80% মার্কস পেয়ে যথারীতি একটা দুটো স্কলারশিপও পেয়েছিলাম। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ জানোই তো, সেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়েছি অর্ঘ্য। দিস ইজ হাইলাইটেড। থ্যাংক ইউ। তো সেই সেই স্কলারশিপের টাকা ন্যাচারালি ওটা ব্যাংকে ছিল। ওটা যখন দেখা যায় একদম যখন বন্ধ, এমনকি আমি আমার পড়াশোনাতেও প্রবলেম হয়ে যাচ্ছে, তখন বাবাকে বললাম যে আমাদের এতটাই খারাপ সময়। তো বাবা বলে এই টাকাটা রেখে দে, এটা তোর হায়ার স্টাডিতে কাজে লাগবে। যেমনকি আমি কলেজে পড়ছি জয়পুরিয়াতে, সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টেন্সি অনার্স। তুমি এখন জয়পুরিয়াতে আছো? ও, আই ওয়াজ ইন জয়পুরিয়া। হ্যাঁ, তাহলে তো তুমি আমার গুরু ভাই হলে। তো আপনি আমার সিনিয়র। হ্যাঁ, শুধু সিনিয়র নয়, তুমি জানো না কতটা সিনিয়র। অ্যাকচুয়ালি কতটা সিনিয়র বিষয় সেটা নয়। তুমি এখন যে সেমিস্টারে পড়ো, আমার ছেলে তোমার থেকে 1 বছরের বয়সে বড়, বুঝতে পেরেছো? সেই জায়গা থেকে আমার একটা অন্য রকমের সিম্প্যাথি অবশ্যই কাজ করেছে। আর সবসময় চেয়েছি আজকের দিনের স্ট্রাগলটা আমরা জানি, আমরা স্ট্রাগল করি। সেই জায়গা থেকে যদি একজন আরেকজনের কাঁধে কাঁধ মিলিয়ে সেই লড়াইটা করতে পারি তাহলে খুব ভালো হয়। তো এটাই কিন্তু উদ্দেশ্য ছিল আমার। অর্ঘ্যের সাথে অনেকক্ষণ কথা বললাম। এবার যা হয় না, একটু খাবার চলে এলে আমার একটু মনটা খুশি খুশি হয়ে যায় আর মুখটা হাসি হাসি হয়ে যায়। তো আমার হাতে চলে এসেছে ফিশ ফ্রাই। আর ফিশ ফ্রাইয়ের সঙ্গে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি রয়েছে টমেটো সস এবং কাসুন্দি। কাসুন্দি মানে একটা ফিশ ফ্রাইয়ের মধ্যে একটা বাঙালিয়ানা যাকে বলা হয়। আমি যদিও বারবার বলেছি I love fish fry with firstly with tartar sauce and secondly with mayonnaise, but বাঙালিয়ানা মানেই ফিশ ফ্রাই এবং কাসুন্দি। কিন্তু প্রথমে আমি ফিশ ফ্রাইটা একদম নিউট্রাল টেস্ট কেমন জানার জন্য আগে কিচ্ছু না দিয়ে শুধু একটা বাইট দেবো। দিস ইজ দ্য ফার্স্ট বাইট।
তো কম জায়গায় আমি ফার্স্ট বাইট দিয়েই রেকমেন্ড করি, আমি রেকমেন্ড করছি ফিশ ফ্রাইটা। দিস ইজ গুড, দিস ইজ গুড। আমার ফিশ ফ্রাইটা খুব ভালো লেগেছে। সবথেকে বড় কথা হচ্ছে যে ম্যারিনেশনটা আর একটু হালকা হতে পারতো ম্যারিনেশনটা, কিন্তু দিস ইজ গুড। এই জন্য বলছি আমার খুব ভালো লাগছে, কারণ আই লাভ স্পাইস। জীবনে যদি মশলা না থাকলো, জীবন যদি চটপটা না হলো, তাহলে লাইফে হলোটা কি? এবার আমি একটু কাসুন্দি দিয়ে খাবো, এরপরে আমি টমেটো সস দিয়ে খাবো। এটা কাসুন্দি দিয়ে খাচ্ছি। দিস ইজ কাসুন্দি, দিস ইজ কাসুন্দি। লাভলি, খুব ভালো, খুব ভালো। আমি ডেফিনেটলি বলবো সেই ফিশ ফ্রাইটাকে প্রাইস কত পড়েছে আমি জানাচ্ছি। যেটা প্রাইস সেই অনুযায়ী একটু আগে অর্ঘ যখন আমার সঙ্গে কথা বলছিল, অর্ঘ একটা কথা বলেছিল, এটা সবাই বলে যে কোয়ালিটি যে প্রাইসে দিচ্ছি, এই প্রাইসটা আমি অন্যান্য জায়গা থেকে কমই দিচ্ছি। বলে তো সবাই, খায় লোকে, বিশ্বাস করে চলে যায়। জেনুইনলি করছে কি? ইয়েস, ইয়েস ডান ইট। এটা করেছে। আমরা 10 জায়গায় খেয়ে বেড়াই, সেই জায়গা থেকে একদম পরিষ্কার বলছি এই ফিশ ফ্রাইটা ভীষণ ভালো লাগছে, আমি রেকমেন্ড করছি। আমি খেতে লাগি, টমেটো সস দিয়ে খেয়ে তারপরে পরের আইটেমে যাব। বাঙালি তো মাছ পছন্দ হয়, বাট দ্যাট ইজ ইউরোপিয়ান স্টাইল ফ্রাইড ফিশ, যাকে বলা হয় ফিশ ফ্রাই, একদম গোলা মাছ ভাজা নয়, সেটা শেষ হয়ে গেছে। এবার আমার হাতে চলে এসেছে গোল্ডেন ফ্রাইড প্রন, GFP। গোল্ডেন ফ্রাইড প্রন প্রচণ্ড ফেভারিট একটা খাবার সমস্ত লোকজন, শুধু আমার বলে বলছি না। এবং এটা কিন্তু বিভিন্ন ভালো ভালো রেস্টুরেন্টে পাওয়া যায়। এবারে কথা হচ্ছে এইখানে দাঁড়িয়ে একেবারে একটা ফুডকার্টে দাঁড়িয়ে গোল্ডেন ফ্রাইড প্রন হাতে নেওয়ার লোভটা আমি সামলাতে পারিনি, সেই জন্য নিয়ে নিয়েছি। হ্যাঁ বলছি প্রাইস কত সমস্ত কিছু বলবো, কিন্তু তার আগে আমাকে খেয়ে দেখতে হবে। কেন ফুড ব্লগারদের সমস্যা কি? প্রচুর বকবক করার জন্য খাবার ঠান্ডা হয়ে যায়। খাবার ঠান্ডা হয়ে গেলে অ্যাকচুয়ালি যে টেস্টটা অটোমেটিক্যালি ডিক্রিজ করে যায়। সেই জন্য খুব ঠান্ডা হয়ে আমি দিতে চাই না। আমি আগে একটু খেয়ে দেখি, তারপর বাকিটা বলছি। আমি না এটা ভুল করে সস মাখিয়ে নিয়েছিলাম, সস ছাড়া আগে খেয়ে দেখবো। তখনকার দিনে বাবা বলে টাকাটা রেখে দেওয়া তো আপার স্টাডিতে কাজে লাগতে পারে। তখন আমি বললাম যে এখন আমাদের দিনে নেই চলছে না, তো এটাকে পরের কথা ভেবে রাখাটা বোকাম হবে। এর জন্য ওটাকে এক প্রকার বাজি রেখে আমি এই দোকানটার পেছনে তখন পুরো ইনভেস্ট করি। কারণ যেহেতু আমার বাবার এক্সপিরিয়েন্স ছিল, ইকুইপমেন্ট ছিল, তখন আমি কি করলাম যে জাস্ট আমার যেহেতু অ্যাকাউন্টেন্সি করছি, একটু যদি কোনো একটা আমার বিজনেস স্টাডিজ পড়ছি, যদি একটু হেল্প করা যায় আমার ম্যানেজমেন্টটা, মানে আমি হিসাব পত্র দেখলাম, বাবার এক্সপিরিয়েন্স আছে, আমার আগের শেফকে আমি কল করে ডেকে নিলাম। দ্যাটস গুড, ভালো মার্কস পাবে, মাথাটাই এটুকু বলতে পারি। ওরো কোচিংটা একটু পাতলা হলে আমি খুশি হতাম, বাট দিস ইজ টু গুড, খুব ভালো। এরকম একটা স্ট্রিট সাইড ফুডকার্টে দাঁড়িয়ে গোল্ডেন ফ্রাইড প্রন খাচ্ছি। শহরে তার গধুলি হয় না, গরুও দৌড়বে না, ধুলো ওড়ে না, কিন্তু এরকম একটা বিকেলা সন্ধিক্ষণে আমরা প্রন খাচ্ছি, এটা আমার খুব ভালো লাগছে। আমার খুব ভালো লেগেছে প্রনটা। প্রনের সাইজটা যেহেতু ফিশ ফ্রাই থেকে ছোটো হয়, এটা শেষও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমি শুধু আপনাদের একটা নিউট্রাল জিনিস জানিয়ে দিই যে সস মাখালাম, বাইট দিলাম, পেঁয়াজ যেহেতু দিয়েছে সেটাকে সম্মান করা উচিত। কেমন হয়েছে বারবার এক জিনিস বলে বলে জ্ঞান করবো না, আপনাদের একটা দায়িত্ব আছে, সেটা হচ্ছে ডাইরেকশনটা আমি পরিষ্কার বলে দেবো। উত্তরের দিক থেকে দক্ষিণের দিক থেকে এই যে কোথায় নামতে হবে, কীভাবে আসতে হবে, এখানে চলে আসুন এবং খান। শুধু অর্ঘকে সাপোর্ট করার জন্য বলছি না, খান। ভালো খাবার, ঠিকঠাক প্রাইস, সেই জন্য আসুন, সেই জন্য খান। আমি এখনো চাই যে তোমার দোকানে লোকজন আসুক,
খাওয়া দাওয়া করুক, তোমার স্ট্রাগল থেকে তুমি বেরো, কিন্তু একটু না মানুষকে সম্মান দিতে শেখো, মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শেখো। দুই রকম মাছ, মানে ফিশ ফ্রাই এবং গোল্ডেন ফ্রাইড প্রন। তারপরে আমার হাতে চলে এসেছে লিঙ্কিং পাক মানে লাচ্ছা পরোটা এবং ক্যালভিন ক্লেন মানে চিকেন কষা। তো এইবারে আমি এই দুটো দিয়ে একটু ট্রাই করে দেখবো যে দিস ইজ দ্য থার্ড ফুড। আমি যেটা একটু অল্প হলেও রাক্ষস, সেটা তো আমরা জেনেই গেছে এতদিনে। তো এইবার আমি ট্রাই করে দেখবো, কেননা এটা এমন একটা আইটেম, দিস ইজ নট আ স্টার্টার আইটেম, দিস ইজ আ মেন কোর্স বলা যায়। তো তোমরা যদি এখানে এসে মেন কোর্স পেতে চাও এবং পুরো মেনু দিয়ে দেবো, তাহলে তোমরা এটা খেতে পারো, এবং কতটা ভরসা করে খেতে পারো সেটা আমি তোমাদের জানাচ্ছি। সেই জন্য প্রথমে লাচ্ছা পরোটা ছেড়ে নিচ্ছি। গরম লাচ্ছা পরোটা এক্ষুনি বানানো হয়েছে, আর গরম হলে নরম হয়, নরম একটা লাচ্ছা পরোটা। এটাকে আমি আগে প্রথমে মুখে চালান করি, আর আমি মুখে চালান করার আগে যা হয়, আমার জিভের সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টেস্ট বার্ডস ওয়েট করে থাকে একটা ভালো কিছু আসার জন্য। লেটস ওয়েট, আমি তাদের নিরাশ করি না কি করি। নাইস ওয়ান, পাউডার ইজ গুড। পাউডার নিয়ে ঘোড়া আলাদা করে কিছু বলছি না। এবার হচ্ছে চিকেন কষার গ্রেভিটাকে খাচ্ছি। আমার একটু নুন বেশি লেগেছে। টেস্ট ইজ ভেরি গুড, টেস্টটা নিয়ে আমি কোনো বক্তব্য নেই, খুব ভালো, জেনুইনলি বলছি। একটু আমার নুন বেশি লেগেছে। যে পাড়ার কাস্টমার বাদে আমি বাইরের লোককে কিভাবে জানাবো যে আমি একটা দোকান এখানে খুলেছি, কারণ তো ঘুমি ঘুমিয়ে স্বপ্নে এসে যাবে না আমি দোকান খুলেছি। তখন আমি বুদ্ধি পাই মানে যে এটা হয়তো 30 বছর আগে হলে সম্ভব হতো না, না এখনকার এই ব্লগ, এই চ্যানেল, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি ভিডিও করি, সেই ভিডিও থেকে রেসপন্স পাই। অনেকজন আমি এসে বলে আমি বরানগর থেকে এসেছি, ভিডিও থেকে আমি কেষ্টপুর থেকে, যেগুলো আমার আসার কথা। বললো বরানগর থেকে এসছে, আই এম ফ্রম জানলা ব্রিজ। আপনি এটা একবার ভেবে দেখুন, হাতিবাগান ক্রস করে আসেন, হাতিবাগানে খাবারের ডেফিনেটলি এক চেটিয়া জায়গা, সেখান থেকে যদি ক্রস করে আসছে মানে আমার জন্য অনেক, আমি অনেকটাই দূর থেকে এসেছি, আমি ডালনাতে থাকি। আমার একটা রিকোয়েস্ট আছে, শুধু আমার যারা ভিউয়ার তাদের জন্য নয়, যত ব্লগার বা যত ইউটিউব চ্যানেল আছে তাদের প্রত্যেকের ভিউয়ার, আমরা সবসময় মানুষের পাশে দাঁড়ানোর পক্ষপাতী। অন্তত আজকে কম্পিটিটিভ জায়গায় কম্পিটিশনটা কতটা হার্ড আমরা যেহেতু সবাই জানি। হিংসা, কম্পিটিশন চিরদিন সারা পৃথিবীতে লেগেছিল, লেগে থাকবে, তাও মানবিকতা আছে। সবাই অন্তত যারা এরকম ভাবে স্ট্রাগল করছে সবার পাশে দাঁড়ান। অন্তত এই মুহূর্তে আজকের এই এপিসোডে দাঁড়িয়ে বলছি, অর্ঘর পাশে এসে যতটা পারবেন এসে দাঁড়ান। আচ্ছা, আমি তো গীতাস কিচেনে গেছিলাম শ্যুট করতে, কিন্তু যেটা হলো আমার যে মাইক্রোফোনটা, সেটা এই গীতাস কিচেনের যিনি বলবো সম্মান জানিয়ে, আমার থেকে অনেক 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 ছোট, আমার পরের জেনারেশনের একটি ছেলে, তার জামাতে আটকানো ছিল, তার কিছু কথাবার্তা রেকর্ড হয়ে গেল তার অজান্তে, আমিও জানতাম না। আমি যখন এসে এডিট টেবিলে বসেছি তখন কিছু কথাবার্তা আমি শুনলাম, খুবই ছোট কথাবার্তা, কিন্তু বেশ আঘাত লাগার মতো কথাবার্তা। আগে শুনুন কথাগুলো। টাকা দেবো কেন, এগুলো নিজে থেকে এসছে, এগুলো আমাকে টাকা দেবে, ওকে টাকা দেবে? যাদেরকে আমি রাখবো তাদেরকে আমি টাকা দেবো, এদেরকে আমি ডেকেছি, আমি টাকা দিতে যাবো। দেখো, একটা কথা বলছি ভাই, তোমার ওখানে শুটিং করতে গেছিলাম যে কারণে, সেটাতে আমার যে খুব একটা লাভ হবে সেই কারণে নয়। তোমার ভিডিও আমি এর আগে দেখেছি, আই ওয়াজ সিম্প্যাথাইজড, এবং সিম্প্যাথাইজডের থেকেও আমার মনে হলো যে ইটস আ স্টোরি অফ স্ট্রাগল। সবার যুদ্ধগুলো তো আমরা জেনে উঠতে পারি না, তো একটা চোখে যখন পড়েছে, সো আই শুড গো ওভার দেয়ার। আমি সেই জন্য গেছি যে আমার ভিডিওর মাধ্যমে যদি 10টা লোক দেখতে পায়, 10টা লোকের মধ্যে 2টো লোক যদি তোমার ওখানে যায়, খায়, এরকম আমার মতো আরও 10 জনের প্রচেষ্টায় যদি তোমার ফুড কার্টটা আবার উঠে দাঁড়ায়, স্ট্রাগল থেকে যদি তোমরা বেরোতে পারো। দেখো, গেছি তো সেই জন্য, এটাই একমাত্র উদ্দেশ্য ছিল আমার, যে বিরাট একটা কোনো ভিউ হয়ে যাবে এরকম কোনো উদ্দেশ্য নিয়ে যায়নি। টাকা দেবো কেন, এগুলো নিজে থেকে এসছে, এগুলো আমাকে টাকা দেবে। অবজেকশন ভাই, এগুলো কি? এগুলো কথাটা কার সম্বন্ধে বলা হয়?
যথেষ্ট ইনসাল্টিং নয় কি যদি তুমি বলতে যে এরা এসেছেন, এনারা এসেছেন, দুজন এসেছেন, এটা একটা টার্ম। এগুলো যে এসেছে এগুলো মানে কি এতটাই তো ইগনোর হওয়ার মতো পজিশনে আমি নেই, তুমিও নেই, কেউই নেই, সবাই নিজের নিজের মতো করে কাজ করছি, লড়াই করছি। বিষয় যদি এটা হয় যে এতটাই ইগনোর করার মতো একটা জায়গা যে এগুলোকে কি আমি ডেকেছি, এই টার্মটা খুব ইনসাল্টিং, আমার এইটা খুব খারাপ লেগেছে ফার্স্টলি। দ্বিতীয়ত তোমার এখন যা বয়স আর তুমি জীবনে এখন যতটা পথ চলেছো তাতে করে তুমি এটা এখনো জানোনি যে তুমি যদি কোনো ভ্লগারকে ডাকো ডেফিনেটলি তুমি তাকে পে করবে, এই কথাটা তুমি ঠিকই বলেছো। কিন্তু কোনো ভ্লগার যদি নিজে থেকে আসে সে তোমাকে টাকা দিয়ে কাজ করবে এটা নয়, সেটা তার প্রফেশন। তুমি তোমার প্রফেশনে রয়েছো, একটা ভ্লগার তার প্রফেশনে রয়েছে। কে কোথায় ফ্রিতে খেয়ে বেড়ায় আমি সে কথা বলছি না, যেটা হয় নিয়ম। সেই জায়গা থেকে একটা ভ্লগার যখন আসে তখন সে তার কাজ করে, তোমার কাছ থেকে যে খাবারগুলো নেয় সেগুলোর যথাযথ দাম সে পে করে। সেটা তোমার 2টো খাবার বিক্রি হলো, 3টে খাবার বিক্রি হলো। আর ভ্লগার তার ভিডিও তোলে, সে তার চ্যানেলে ভিডিও আপলোড করে, সেখান থেকে তার ভিউয়ার বা কি সেগুলো তো জানো, সেগুলো পরের ব্যাপার। বিষয় এটা নয় যে তুমি যাকে ডাকবে তুমি তাকে টাকা দেবে, আর যে ভ্লগার তোমার এখানে ভিডিও করতে আসবে সে তোমাকে টাকা দেবে। এই কনসেপ্টটা যদি তোমার থেকে থাকে তাহলে দ্য কনসেপ্ট ইজ কমপ্লিটলি রং। এটা কম্পিউটারে তৈরি হয় না, কোনো মেশিনে তৈরি হয় না, হিউম্যান মেড। কোনোদিন একটু নুন বেশি হতে পারে, কোনোদিন ঠিকঠাক হতে পারে, কোনোদিন একটু ঝাল বেশি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এটাকে ধরে নেওয়ার মতো কিছু নেই, কিন্তু যেহেতু আজকে আমি খাচ্ছি, আজকের রিপোর্ট সেই জন্য আমি আজকে দেবো। তবে একটা কথা বলছি, আমাদের যেহেতু ব্লগিং করতে হয় এবং নিউট্রাল রিপোর্টিং করতে হয়, জেনুইন রিপোর্ট আমরা মানে দিই বলেই কিন্তু লোকে আমার উপর ভরসা করবে বা করবে না ডিপেন্ড করছে। সেটা খুব ভালো, টেস্ট ইজ গুড। আমি এবার একটু চিকেন খেয়ে দেখি, তারপর ফিরে আসবো উপসংহারে। না বেশি ড্রাই, মানে পরোটার সঙ্গে খাওয়ার জন্য যেটা হয় না, একটা ভাতের সাথে যতটা গ্রেভি লাগে, মানে ঝোল লাগে, ফ্রাইড রাইস বা পোলা হলে তার থেকে কম হলে হয়, পরোটা বা নানের সঙ্গে আরেকটু কম হলে হয়। একদম গ্রেভির পরিমাণ, কনসিস্টেন্সি এবং তার ডেন্সিটি 100% ঠিক আছে। হঠাৎ এরকম কলকাতা শহরে চলতে চলতে একটা স্ট্রিট সাইড ফুড কার্টে এই যে ভালো ভালো খাবারগুলো পাওয়া যায়, এটা আমাদের একটা লাভ হয়েছে কি, আজকাল মাথা খেলিয়ে খেলিয়ে লোককে খুব সুন্দর সুন্দর খাবার তৈরি করছে, আর তাতে করে আমরা যারা সাধারণ মানুষ তাদের একটা লাভ হচ্ছে, তারা খুব সুন্দর সুন্দর খাবার খেতে পাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি খেতে লাগি রিলিশ করে, আর এরপরে খাওয়া হয়ে গেলে ফিরে আসছি তোমাদের সঙ্গে বাদ বাকি কথা বলবো বলে। চলো ডান। 3 রকমের খাওয়া খেয়ে নিয়েছি, এখন এখানে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি। সবথেকে বড় কথা হচ্ছে মেনু কার্ড আমি এই দিয়ে দিলাম কোন খাবারের কীরকম দাম। এখন যেহেতু গ্যাসের প্রবলেম চলছে, মানে এটা 2026-এর মোটামুটি প্রথম দিক বলা যায়, সেই জন্য খাবারের দাম এই মুহূর্তে একটু উথাল পাতাল চলছে। আমার টোটাল পড়েছে 220 টাকা। এটা আবার 5 টাকা 10 টাকা করে কমে যাবে, মানে অ্যাজ পার এই মেনু কার্ড এই দাম হয়ে যাবে আবার। বাই দ্য ওয়ে, খাবার খেয়ে আমি খুব স্যাটিসফাইড, ভীষণ খুশি। আমার মাইক্রোফোনটা যে তোমার জামায় আটকে থাকলো এবং তুমি কিচেনে বসে যে যে কথাগুলো বলতে লাগলে, সেই কথাগুলোর মধ্যে এই টার্মগুলো খুব ইনসাল্টিং এবং খুব দুঃখজনক যে এগুলোকে কেউ ডেকেছি। তোমার থেকে অনেক সিনিয়র 2জন এসছেন, একজন ভদ্রলোক একজন ভদ্রমহিলা কাজ করতে এসছেন। আমি যেমন সিম্প্যাথাইজড হয়ে বা তোমার স্ট্রাগলের জায়গা থেকে তোমাকে বার করার একটা ক্ষুদ্র প্রচেষ্টা, আমি একা করে উঠতে পারবো না, কিন্তু সেই প্রচেষ্টাটাই আমি এগিয়ে গেছি। আর আমারও চ্যানেলে ভিডিও বেরোবে ডেফিনেটলি, সেটাও আমার একটা কাজ। সেই জায়গা থেকে তোমারও যথেষ্ট পরিমাণে ভদ্রতা মেনটেন করা উচিত, এটা কিন্তু একটু ভবিষ্যতে মেনটেন করো। আমি এই ভিডিওটা করে আমার ভিডিওর সঙ্গে যোগ নাও করতে পারতাম, কিন্তু আমি করলাম এই কারণে যে তোমার তো এখনো বহু পথ চলা বাকি।
অনেক কিছু শেখার বাকি। তো যে মানুষগুলো তোমার সঙ্গে ভদ্র ব্যবহার করছে, একটা এটিকেট মেনটেন করে চলছে, একটা শালীনতা বজায় রেখে চলছে, তুমি পড়াশোনায় ভালো একটা ছেলে, তুমি যুদ্ধ করছো, সেই জায়গা থেকে এটা যেন শুধুই তোমার মুখোশ না হয়ে দাঁড়ায়। তোমার যে মুখটা, মুখোশের আড়ালে যে মুখটা প্রকাশ পেল, যে কথাগুলো তুমি বললে, এই কথাগুলো শুধু এই কথাগুলো নয়, ভবিষ্যতে সবসময় একটু সাবধান হয়ে চলার চেষ্টা করবে। আর্টিফিশিয়ালি নয়, নিজেকেও একটু আপলিফট করার চেষ্টা করবে, ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে, তাতে করে তোমারই ভালো হবে। যুদ্ধ তো সারা জীবন থাকবে, এখন একরকম যুদ্ধের মধ্যে রয়েছে, পরে আর এক রকম যুদ্ধের মধ্যে থাকবে। আর আমি অর্ঘ্যকে সাপোর্ট করার জন্য বলছি না, প্লিজ তোমরা এখানে এসো এবং খাও। আমি জায়গাটার ডাইরেকশনটা সংক্ষেপে বলে দিচ্ছি, টুক করে বুঝে নাও। যদি দক্ষিণের দিক থেকে আসো তাহলে মানিকতলায় পরের স্টপেজ কারবালায় নামবে, নেমে রাস্তা ক্রস করে ডান দিকে ঢুকবে। যদি উত্তরের দিক থেকে আসো তাহলে সাহিত্য পরিষদের পরের স্টপেজ কারবালায় নামবে, নেমে বাঁ দিকে ঢুকবে। ঢুকে সোজা চলে এলে রাজা দীনেন্দ্র স্ট্রিট ক্রসিং পাবে। ৮০ নম্বর রাজা দীনেন্দ্র স্ট্রিট ক্রসিংয়েই হচ্ছে এই দোকানটা। এরপর কি বলতে হয়? কি আর বলতে হয়, আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে অল বাটনটা অবশ্যই ক্লিক করে দাও, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও বেরোনোর পর সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও। বাই ফর টুডে।